নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। কি চাইছেন জনতা, কি বলছেন নেতা। ভোটের কাউন্টডাউন শুরু, মাঠে সব দল জোর লড়াই। কিন্তু বড় প্রশ্ন, জনতা আসলে কাকে চাইছে? উন্নয়নের দাবিতে এগোচ্ছে সরকার, আর বিরোধীরা দিয়েছে পরিবর্তনের ডাক। অসমের ভোটাররাও কি আবারও দেবে একই রায়? আজ আমরা মুখোমুখি হাই ভোল্টেজ ডিবেটে। কোন দলকে চাইছেন জনতা? মুড কার পক্ষে? কোন দিকে হাওয়া? স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক নব ঠাকুরিয়া, রাজনৈতিক বিশ্লেষক বিশ্বদীপ ভট্টাচার্য। পাণ্ডুতে আমাদের সঙ্গে রয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্লোল চক্রবর্তী। লামডিংয়ে ভোটারের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। হোজায়ে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী। বিজনীতে রয়েছেন সমাজকর্মী অনির্বাণ সেন। হাইলাকান্দিতে রয়েছেন আমাদের প্রতিনিধি রামধন দাস এবং ধুবড়ীতে আমাদের প্রতিনিধি রাজীব। আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। কি চাইছেন জনতা, কি বলছেন নেতা। আমি শুরুতেই চলে আসছি নব ঠাকুরের কাছে স্টুডিওতে, আমাদের বরিষ্ঠ সাংবাদিক। নবদা, আপনার কি মনে হয়, এই যে ভোট আর শেষ ল্যাপের প্রচার চলছে, জনতার মনে কি আশা থাকতে পারে আগামী দিনের সরকারকে নিয়ে? আমার তো মনে হয় এবার ভোটার একটু সাইলেন্ট ভোটার। ভোটার ডাইরেক্টলি কিছু বলছে না, শুধু বলছে কি হ্যাঁ একটা দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো, সিকিউরিটি, ওয়েলফেয়ার, ডেভেলপমেন্ট সবাই চায়। তো বললে একটু মুশকিল। তো মোটামুটি বোঝা যায় যে আসামের লোক বা আসামের ভোটার এরকম একটা সরকার, একটা ওনার পছন্দ, যেটা পাওয়ারফুল হবে, ডিসিসিভ হবে, আর দেশের স্বার্থে, জাতির স্বার্থে, সংস্কৃতির স্বার্থে উনি কোনো কম্প্রোমাইজ করবে না। তো এই নিয়ে তো মোটামুটি রুলিং পার্টির সপক্ষে একটা হাওয়া দেখা যাচ্ছে, যদিও মানে বাইরে থেকে এটা বলা তো একটু মুশকিল, কিন্তু আন্ডার কারেন্ট যে বলা যায়, তো একটা কন্টিনিউয়েশন অফ এনডিএ গভর্নমেন্ট সেটা হতে পারে, সেটা প্রারম্ভিক অনুমান। আচ্ছা, পাণ্ডুতে আমাদের সঙ্গে রয়েছেন আচ্ছা হোজাইয়ে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ, এবং ওর সঙ্গে রয়েছে বেশ কয়েকজন ভোটার, যারা নিশ্চয়ই আশা করবে যে আগামী সরকার কি দেবে সেটা তাদের মনের কথা আমরা জেনে নেব। হোজাইয়ে রয়েছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি বলছেন ওখানকার ভোটাররা? নিশ্চিতভাবে মানুষ, আমি ভোটার থেকে কিছু কথা জানার চেষ্টা করব। প্রথমে আপনার কাছে আসি, আপনি একজন ভোটার, কি বলবেন, কাকে ভোট দিবেন আর কি ধরনের সরকার চাচ্ছেন এবার আপনারা? ভোটটা তো নিশ্চয় বিজেপিকেই দেবো, পদ্মফুলের সিনই ভোট দেবো। আর আমরা এটাই চাচ্ছি, শুধু আমি নয়, ভারতবর্ষের সাথে সমগ্র অসম চাচ্ছে যে পুনর্বার, তৃতীয়বারের জন্য আসামে আবার বিজেপি সরকার গঠন হোক। বিজেপি সরকার চাচ্ছেন। নিশ্চিতভাবে আমি আপনার কাছে আসছি, কি বলবেন, যেহেতু আপনি একজন ভোটার, কাকে ভোট দিবেন? বলুন। হ্যাঁ, পারছি। সরকার আসামে চলছে, যেভাবে শিক্ষার ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রে, মহিলাদের কিভাবে সবলীকরণ করতে লাগে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেভাবে দেখেছি বিজেপি সরকারকে কাজ করতে, সেখানে আমাদের এই লামডিং সমষ্টির মানুষও কিন্তু তার থেকে পিছিয়ে নেই। লামডিং সমষ্টির মানুষও শিবু মুসলিম নেতৃত্বে অনেক দূর এগিয়ে গেছে। রাস্তাঘাট বলুন, শিক্ষা দীক্ষা বলুন, সামাজিক কামকাজের দিকে বলুন। আর সব থেকে বড় কথা হলো, শিবু মিশ্র একজন এমন ব্যক্তি, যেই ব্যক্তি অতি অতি সরল ভাবে মানুষের সঙ্গে মিলে যায়। গরিব জনসাধারণ উনি ভগবান স্বরূপ হয়ে দাঁড়িয়েছেন। সেই ধরনের ব্যক্তিকে আমরা ভোট দিতে পারলে, বা সেই দলকে আমরা যদি ভোট দিতে পারি, আমরা ভাববো আমরা ভাগ্যবান। এবং আগন্তুক দিনও আমাদের জন্য যে বিজেপি সরকার অনেক অনেক বেশি ভালো কাজ করবে, তা আমরা একদম দৃঢ় ভাবে বিশ্বাস করি। এছাড়া আমাদের চোখের সামনে আজকে কোনো বিরোধী দলও আমরা দেখতে পাচ্ছি না, যাদেরকে নিয়ে আমরা আশা দেখতে পারি। বিজেপি দল যেভাবে উন্নয়ন করেছে বা যে ধরনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী ওনারা কাজও করেছেন। আর এবারও যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন মিটিং এ, মুখ্যমন্ত্রী হোক বা দলীয় ম্যানিফেস্টোতে যেগুলো আমরা দেখতে পেয়েছি, আমরা সন্তুষ্ট যে আমরা বিজেপির কাছে আশা করতে পারি বা বিজেপি সেগুলো করব, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা আবার আসবো তোমার কাছে। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি পাণ্ডুতে। রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সুইকা, এবং আমাদের সঙ্গে রয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্লোল চক্রবর্তী। কল্লোল বাবু, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। আমাদের যে প্রশ্নটা আমি করতে চাইছি, যে কি ধরনের আশা করছেন আপনারা এই নির্বাচন? অবশ্যই জালুকবাড়ি থেকে তো কোনো প্রশ্ন নেই এটা নির্বাচনের ব্যাপারে। যেটা আমরা বলছি যে ওভারঅল আসামে আপনারা কতটা আসন পাবেন বলে আশা করছেন?
কল্লোল বাবু। দেখুন, গত 10টা বছরে আসামে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, বিশেষ করে গত 5টা বছরে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দেবের নেতৃত্বে যে সরকারটা আসামকে আজকের দিনে যেখানে নিয়ে গেছে, তাতে আমার মনে হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রায় 100টা ভোটে জিতে আবার ডক্টর মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা দেবকে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছেন। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোন ইস্যুটা সবচেয়ে বেশি আপনাদের পক্ষে গেছে? দেখুন, আমরা কংগ্রেসের শাসনকাল দেখেছি। সেই সময় কংগ্রেস মানুষকে রাজনীতি করত খুব ছোট ছোট জিনিস দিয়ে। প্রলোভনের মাঝখানে মানুষদেরকে ধুতি, কম্বল, লুঙ্গি এগুলো দিয়ে ব্যস্ত রাখত। কংগ্রেসের পলিসি ছিল যাতে কোনো দিন দরিদ্র মানুষরা নিজে পায়ের উপরে দাঁড়াতে না পারে। কিন্তু ভারতবর্ষে বা বিশেষ করে আসামে আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন প্রজন্ম, ওনারা কি চাচ্ছে? ওনারা চাচ্ছে ডেভেলপমেন্ট, ওনারা চাচ্ছে শিক্ষা, ওনারা চাচ্ছে স্বাস্থ্য। কংগ্রেসের সময় আসামে কি ছিল? আজকে কংগ্রেসের সময় কিছুই ছিল না। আজকের দিনে আসামে আইআইএম হয়েছে, আইআইটি হয়েছে, যথেষ্ট আইআইটি উন্নতি হচ্ছে। আর আমাদের মেডিকেল কলেজ কংগ্রেস পিরিয়ডে কতটা ছিল, বর্তমানে কতটা হয়েছে। আমাদের শিক্ষার ক্ষেত্রে ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, বিভিন্ন ক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে বা কংগ্রেসের দিনে যখন যে কোনো ব্যক্তি চাকরি করত বা চাকরি পেয়েছিল, বিভিন্ন ধরনের করাপশন হয়েছিল। অনেক বিষয়কে আমরা জেলে যেতেও দেখেছি। কিন্তু মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দেবের নেতৃত্বে একদম পরিষ্কারভাবে চাকরি হয়েছে। তাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা সুন্দরভাবে পড়াশোনা করেছেন সেই সকল ছেলেরা চাকরি পেয়েছেন। তার ফলে একটা সময় ছিল মানুষ ভারাক্রান্ত হয়ে গেছিল যে আমরা পড়াশোনা করলে কি হবে, আমরা তো টাকা পয়সা যদি মা বাবা দিতে না পারে তবে আমরা চাকরি পাবো না। কিন্তু আজকের দিনে প্রত্যেকটা ছেলে মেয়েদের মুখে হাসি ফুটে উঠেছে। ওনাদের প্রত্যেকের আশা যে আমরা যদি ভালো মতো লেখাপড়া করি, বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন যে সরকার আছে, কোনো পয়সা না দিয়েও আমাদের সরকারি চাকরি পাওয়া সম্ভব। তাই এই যে নতুন প্রজন্মের যে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের উপরে বা আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকারের উপরে যে আশা, সেই আশার জন্য আজকে আমরা নিশ্চিত যে আসামে আবার পুনরায় অনেক অনেক সংখ্যক আসন পেয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেবের নেতৃত্বে পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হতে চলেছে। তার মানে ঘুষ না দিয়ে চাকরি যে পেয়েছে সেটা একটা বড় ইস্যু হচ্ছে এই নির্বাচনে আমরা দেখতে পেয়েছি। এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামীতে সরকার এলে আরও 2 লক্ষ চাকরি দেবেন। তো চাকরি একটা বড় ইস্যু। আমি ধন্যবাদ কল্লোল বাবু, আমি আবারও আসবো আপনার কাছে। আমি স্টুডিওতে ফিরে আসছি। আমাদের রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বিশ্বদীপ বাবু, আমার একটা প্রশ্ন, স্টার পাওয়ার না লোকাল ইস্যু, কোনটা বেশি প্রভাব ফেলে? আমরা দেখেছি অনেক বিরোধীদের অনেক স্টার ক্যাম্পেইনার এসছে এখানে। হ্যাঁ, হঠাৎ করে যেন আসামটা একটা মানে কেন্দ্রবিন্দু হয়ে গেছে বিরোধীদের। তো সেটার ক্ষেত্রে ধরুন কোন জিনিসটা, লোকাল ইস্যু কি এটার মধ্যে প্রভাব ফেলে না স্টার ক্যাম্পেইনারদের আশাটা প্রভাব ফেলবে? অসমের বিধানসভা নির্বাচন আর হাতে গোনা কয়টা দিন, অর্থাৎ 9 এপ্রিল ভোট। এই নির্বাচনের আবহে সমস্ত তারকারা তো গণতন্ত্রের উৎসবে আসবেই। সেখানে মাননীয়
প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সবাই আজকের সমগ্র দেশের বড় বড় জননেতা এই গণতন্ত্রে অংশগ্রহণ করেছেন, সেটা তো খুব ভালো খবর এবং এটাই দরকার। কিন্তু লোকাল ইস্যুস যেটা ভারতীয় জনতা পার্টি, যেটা আমি পরিলক্ষিত করছি মানুষদা, যে দ্রুত গতিতে যেটা উন্নয়ন হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা যেটা বলেছেন এটা অতি সত্য কথা, যে অতি দ্রুত গতিতে ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি জনতার মাঝে রেখেছেন, যে লোকাল ইস্যুস যেমন সেলফ এমপ্লয়মেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে দ্রুতগতি উন্নয়ন হয়েছে, আমি দেখতে পাচ্ছি উনি জনজোয়ারে ভাসছেন। কালকেও আমি এসেছিলাম স্টুডিওতে, 4 লক্ষ মানুষ শিলচরে জনস্রোতে ভাসছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এটাতেই আমরা বুঝতে পারি যে লোকাল ইস্যুস উনি প্রতিশ্রুতি রেখেছেন। ভারতীয় জনতা পার্টির উন্নয়নমুখী এই প্রকল্পগুলি, অর্থাৎ 75টি 75 প্রকল্প উনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং করেছেন। আত্মনির্ভরশীল ভারত থেকে, নিযুত ময়না থেকে, অরুণোদয় থেকে, প্রতিজন ওমেন এম্পাওয়ারমেন্ট এবং লোকাল ইস্যুস, এডুকেশন, হেলথ, যেটা আমার আগে পূর্ববর্তী বক্তারা বলেছেন, এবং কারাপশন এবং গুড গভর্নেন্সের প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি রেখেছে। এর জন্য আজকে যারা স্টার ক্যাম্পেইনার আসছে, জনতা তাদের সমর্থন করে নিজের মত ওনারা দিচ্ছেন। এতেই পরিলক্ষিত হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি পুনরায় আবার শাসনে আসবে। ধন্যবাদ আপনাকে বিশ্বদীপ বাবু। আমরা এবার সরাসরি চলে যাব লামডিংয়ে। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি ধীরাজ। তোমার সঙ্গে বেশ কয়েকজন রয়েছেন। আমরা জানতে চাইবো তাদের মনের কথা। মানে আগামী যে সরকারটা গঠন হতে চলেছে, সেই সরকারের কাছ থেকে কি আশা? নিশ্চয়ই মানুষদা, ইতিমধ্যে আমি রয়েছি লামডিং এর একটি শহর অঞ্চলের একটি জায়গা, এবং এখানে বেশ কয়েকজন মহিলা রয়েছে এবং যুবকরা রয়েছে। প্রত্যেকের সাথে আমরা কথা বলবো। প্রথমে আমি আপনার কাছে আসতে চাই, ইতিমধ্যে অসমে যে নির্বাচন চলছে এবং এতে লামডিং কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শিবু মিশ্র, কি আশা আপনাদের? 100% জিতবে, এটা আগের থেকে আমার আশা, আমাদের লামডিংবাসীর আশা। এখনো বলছি 100% জিতবে। কেন ভোট দিবে শিবু মিশ্রকে? কেন ভোট দিবে? উনি উন্নয়ন করেছেন, এই 10 বছরে উন্নয়ন করেছেন। মানুষের সাথে যেভাবে মেলা মেশা, গরিব দুঃখী কোনো ওনার বাদ বিচার নেই। যে যায় তার সঙ্গে উনি হাত মেলান, এবং যে যখন যে আমার ওয়ার্ড থেকে যে সাহায্য চাইতে গেছে, কাউকে বিনা পয়সায় উনি ঘুরিয়ে দেননি। যেরকম পারেন সেরকম সাহায্য করেছেন। আর আমাদের বিজেপি সরকার তো মুখ্যমন্ত্রী আমার হিমন্ত বিশ্ব শর্মা মহিলাদের জন্য কি না করেছেন। প্রত্যেকটি রেশন কার্ড দিয়েছেন, মহিলাদের অরুণোদয় আঁচনি দিয়েছেন, তারপরে স্বাবলম্বী হওয়ার জন্য আমার যে মহিলা উদ্যমিতা আঁচনি দিয়েছেন, ময়না আঁচনি দিয়েছেন, স্কুল কলেজে ফ্রি এডুকেশন। আর কি চাই? মহিলাদের কেমন কেমন মানে সমর্থন রয়েছে শিবু মিশ্রের প্রতি? 100% সমর্থন আছে বিজেপি সরকারের প্রতি, বর্তমান আসামের মুখ্যমন্ত্রী আমি একটা কথা জানতে চাইবো তথা লামডিং এর বিধায়ক শিবু মিশ্রের প্রতি। নিশ্চয়ই মানুষ তো বলো। হ্যাঁ ধীরাজ, আমি একটা কথা জানতে চাইবো যে তারা আগামীতে কি আশা করছেন। নিশ্চয়ই সেই বিষয়ে কথা বলবো। আমি আপনাদের জানতে চাইবো, আগামী নির্বাচনে যদি, যেহেতু আপনারা বিজেপি সমর্থক, বিজেপি প্রার্থী উনি যদি জিতে, কি আশা করেন ওনার থেকে? আমরা যা আশা করেছি অনেক পেয়েছি আমাদের এমএলএ থেকে, শিবু মিশ্র মহাদেব থেকে। উনি অনেক করেছেন লামডিং এর জন্য। রাস্তাঘাট ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের হাসপাতালটা 100 বেডের হয়েছে, অনেক ডাক্তার আছে, আরো কিছু ডাক্তার উনি আমাদের দিবেন, হেল্প করবেন, স্পেশালিস্টও বলেছেন আনবেন। তা আমাদের কলেজটাও অনেক উন্নত করেছেন। কমার্স হয়েছে, সায়েন্স হয়েছে, স্কুলের বড় বড় ব্রিজ হয়েছে। আমরা শিবদাদাকে আমরা 100% মহিলা আমরা সমর্থন করছি, উনি জিতবে। উনি জিতলে পরে আপনার আরো কি কি আশা রয়েছে ওনাতে? আশা রয়েছে বলে আরো তো ডেভেলপমেন্টের অনেক কিছু আছে, আমাদের লামডিংটা একটু উন্নত করতে হবে, উনি করবেন বলেছেন। তারপর রাস্তাঘাটে কিছু বাকি আছে, ওটাও করবেন। আর তো যা আমরা আশা করছি, আমাদের বিজেপির কার্যকর্তা যারা যেটুকু আশা করেছেন ওনার কাছে উনি সব দিয়েছেন। আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মহিলাদের অনেক কিছু করেছেন। আমরা আশা করছি কি আমরা 100% আমাদের শিবুদা জিতবেই। শিবু জিতলে ওনার থেকে কি কি আশা করেন, কি চান আপনারা? ওনার থেকে তো আমরা অনেক কিছু পেয়েছি, যেমন রাস্তাঘাট সবকিছুই পেয়েছি। মহিলাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যমিতা আঁচনি দিয়েছে, মহিলাদেরকে অরুণোদয় দিয়েছে, ময়না আঁচনি দিয়েছে, এখন শুনছি আবার বাবু আঁচনি দিয়েছে।
অনেক কিছু করেছে। আগামী দিনে আর কি চান লামডিং কেন্দ্রে কি করলে প্রয়োজন? আমাদের বিধায়ক অনেক কিছু করেছে, অল্প বাকি আছে, সেটাও করবে, আর একদম দৃঢ় বিশ্বাস আমাদের। আপনার কি চাহিদা বিধায়কের থেকে? কি আগামী দিনে যদি ফের উনি জিতে তাহলে কি কি কাজ করার প্রয়োজন? 100% তো উনি দিয়েইছেন, এখন সামনে আগুন তো যা আরো বাকি রয়ে গেছে তা সব পূরণ করবে উনি। আপনার কি চাহিদা রয়েছে? আপনি কি হওয়া প্রয়োজন, কি হওয়া প্রয়োজন আগামী দিনে? সবই তো মোটামুটি হয়েছে, হসপিটাল, তারপর চিকিৎসক? চিকিৎসক তো আসবেই বলছে, আবার আসবে, এখন হয়তো একটু কম আছে কিন্তু আসবে। জলের সমস্যা? জলের সমস্যাও আসবে, সব হবে, সবাই কল তো বাড়িতে বাড়িতে সবার বাড়িতেই গেছে, কিন্তু আসবে, নিশ্চয়ই আসবে। আমি আরো মহিলা আছে, আমি আপনার থেকে জানতে চাইবো লামডিং এ বিধায়ক যদি উনি আবার হয় তাহলে আপনি কি আশা করছেন ওনার থেকে? আমাদের তো অনেক বিধায়ক স্যার তো আমাদের অনেক কিছুই করেছে, আর অল্প তো কিছু বাকি আছে, যেমন জলের একটু সমস্যা আছে, এটাও মানে সলভ করবে আমি জানি। মানে এটা তো আমরা আশাবাদী, মানে আর বাকি আর কি বলবো, আমাদের বিধায়ক তো 100% জিতবেই। এটা তো উন্নয়নটাই আমাদের মানুষদা, আমি মহিলাদের সঙ্গে এবং এরা প্রত্যেকে যেহেতু বিজেপির সমর্থিত বা বিধায়ক শিবু মিশ্র হয়ে ওনারা ইতিমধ্যে প্রচারও করেছেন, এবং একজন যুবক রয়েছে, যেহেতু আমরা কিছু রাজনৈতিক ব্যক্তি থেকে মন্তব্য নেব, আমি তোমার থেকে জানতে চাই, তুমি যুব সমাজের একজন প্রতিনিধি বলা যাবে বা একজন যুবক লামডিং এর, এবং কি চাইছো নিজের প্রতিনিধির কাছে আগামী দিনে যিনি মানে বিধায়ক পদে নির্বাচিত হবে ওনার থেকে কি চাও? দেখুন, প্রথমত আমি তো কোনো বুদ্ধিজীবী নই, আমি নিজেই একটা এখনো পিএইচডি চলছে আমার, কলেজ ফ্যাকাল্টি আমি। তো সাধারণভাবে আমাদের লামডিং এর যেসব চাহিদা সেসব বলতে গেলে সার্বিকভাবে রাজ্যের অনেক উন্নয়ন হয়েছে, মুখ্যমন্ত্রীর সেটা তো 100বার কৃতিত্ব যায়। আমার মনে হয় না ভারতবর্ষের কোনো রাজ্য এইভাবে বিনা দুর্নীতিতে অলমোস্ট 1 লাখের উপরে চাকরি দিতে সক্ষম হয়েছে, ভারতবর্ষের কোনো রাজ্যতেই পসিবল না। আসাম সেটা করে দেখিয়ে হয়েছে। তো তারপরেও যেরকম লামডিংকে সমজেলা বানানো হয়েছে, কিন্তু কথা একটা সমজেলা হয়েছে সেটার জন্য মুখ্যমন্ত্রী কৃতিত্ব পায়। আর আরেকটা আবেদনও রইল যে লামডিং সমষ্টিতে এটলিস্ট সমজেলার কোনো একটা অফিস যদি আসে তাহলে এখানে একটা কর্মসংস্থান হবে, আর অনেকগুলো ছেলে মেয়েরাও চাকরি পাবে। যেরকম ধন্যবাদ ধীরাজ, আমরা তোমার কাছে পরে আসছি। আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের হাইলাকান্দির প্রতিনিধি রামধন, কিন্তু রামধনের কাছে যাওয়ার আগে আমি হোজাইয়ে বিশ্বজিতের কাছে আবার যেতে চাইছি। বিশ্বজিৎ, তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের মনের কথাটা আরেকটু জানতে চাইছি। আমি আরো কিছু কথা জানার চেষ্টা করব। আমি আপনার কাছে আসছি যে এই যে ভোট আসছে, কিভাবে কি ধরনের প্রার্থী জিতলে ভালো হবে, কি বলবেন? আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষে একটা জোয়ার চলছে, আর ভারতবর্ষে উন্নতি চলছে। ভারতবর্ষের সাথে আমাদের আসামও অনেক অনেক বড় বড় উন্নতি হচ্ছে, সব দিকে ডেভেলপ হচ্ছে। আপনার ব্রিজ হোক, রাস্তা হোক, শিক্ষা হোক, সব দিকে আমরা উন্নতি আর উন্নতি দেখছি। আমাদের লামডিং সমষ্টিতে আমরা উন্নতি দেখছি। আমাদের কাকে ভোট দেবে বলে ভালো হবে? আমরা ভাবছি যে প্রতি বছর আমরা 2047 যেটা আমাদের বিকশিত ভারতের লক্ষ্য আছে, এই পর্যন্ত আমরা বিজেপিকে ভোট দেওয়াটা দরকার। আমার সাথে আরেকজন জ্যেষ্ঠ লোক আছে, আমি ওনার থেকেও দুটো কথা জানার চেষ্টা করবো। আপনি একজন ভোটাধিকার, কাকে ভোট দিবেন, কিভাবে? নিশ্চিতভাবে আমি বিজেপিকেই ভোট দেবো, কারণ আমরা দেখেছি গত 70 বছরে কংগ্রেসে আমাদের দেশ এবং আমাদের আসাম রাজ্যকে কি ধরনের অন্ধকারে ওরা ঠেলে দিয়েছিল। এখন মোদী সরকার এবং আমাদের হেমন্ত বিশ্ব শর্মার সরকারে যেভাবে আমাদের উন্নতি করছেন, আমাদের সুরক্ষিত আমাদের রাখার জন্য দেশটা এবং আমাদের রাজ্যকে যেভাবে সুরক্ষা দিয়েছেন, যেভাবে উন্নতির এক জোয়ার দেখিয়েছেন, আমরা বিজেপি কেই ভোট দিতে হবে আর দেবই। আর লামডিং সমষ্টিতেও আমরা বিগত 10 বছরে যে উন্নতি দেখেছি, শিবু মিশ্র উনি বিধায়ক ছিলেন বিজেপি থেকে, এইবারও সকল লঙ্কাবাসী এবং লামডিংবাসী জনসাধারণ এটা ফিক্সড করে নিয়েছে যে তৃতীয়বারের ভাবে আমাদের বিধায়ক শিবু মিশ্রকে আমরা জিতাবো এবং আমরা বিজেপির পক্ষে আমাদের ভোটটা রাখবো। আর নিশ্চিতভাবে আমার কাছে কিছু নতুন ভোটার আছে, আমি নতুন ভোটারদেরও কিছু কথা জানার চেষ্টা করছি। কি নাম আপনার? কি বলবেন এবার, কাকে ভোট দিবেন? এবার আমরা শিবু মিশ্রকে ভোট দেবো, বিজেপিকে ভোট দেবো। আমরা আগন্ত বিজেপিকে চাই আর একটা বিজেপি চাই। কংগ্রেসকে বহুত প্রতিশ্রুতি দিয়েছে, আমি আপনার কাছে আসি। কংগ্রেসে তো বহুত প্রতিশ্রুতি দেয়, কংগ্রেস বলে এইটা করে দেবো সেটা করে দেবো। কংগ্রেসকে কিভাবে দেখছেন আপনারা? কংগ্রেসের হাসির পাপ্পু আছে বা গৌরব গগৈ আছে, ওরা হচ্ছে হাসির পাত্র। ওনারা সবসময় প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি দেওয়ার পরে আর কিছু করে না, এরা সবাই জানে। আর আমাদের যেহেতু সিএম
আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলে ওরা হয়েছে লুঙ্গি আর টুপি বিলানোর দল। ওরা লুঙ্গি আর টুপি বিলাবে সারা বছর, ওইটাই করে আছে। 2014 আগে যত আসলো ওটাই করে আছে, কোনো উন্নতি আর কোনো ডেভেলপের কাম করে নেই। তাই আমাদের যত যুব সমাজ এখন উঠে পড়ে লাগছে যে আমাদের আসামটা, আমাদের ভারতবর্ষটা ডেভেলপ হোক, আর আমাদের যেটা উন্নয়ন বাড়তে থাকুক, আমাদের সবকিছু বাড়তে থাকুক, আমরা ওটাই চাই। আর এই কংগ্রেসের আমরা বিশ্বাস করি না আর করব না। আমরা চাই আমাদের গেরুয়া দল আসুক, আমাদের বিজেপি দল আবার আসুক। ধন্যবাদ বিশ্বজিৎ। আমার একটা বাণিজ্যিক বিরতি নিচ্ছি, তারপর আবার ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আজকের হাই ভোল্টেজ ডিবেট। কোন দলকে চাইছেন জনতা, মোট কার পক্ষে, কোন দিকে হাওয়া। আমি চলে যাচ্ছি হাইলাকান্দিতে, আমাদের প্রতিনিধি রামধন দাস রয়েছেন। কিন্তু তার আগে আমি একটা বাইট দেখাতে চাইছি যে হাইলাকান্দির বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাসের একটা বাইট পিসিআরকে অনুরোধ করব দেখাতে। প্রথম তো হলো জনসাধারণ এই মানে কাপে আমাকে এই গ্লাসে আমাকে দুধ দিয়েছে, এটা আমি নিয়ে যাচ্ছি। প্রথমে এই দুধের গ্লাসটা রিটার্ন করব, তারপর সাধারণ মানুষের যেগুলো সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর উপর কাজ করব। বিশেষ করে কি চাইছেন? মানুষ তো যা কিছু চাইছে সবকিছু প্রায় গতকালকে মুখ্যমন্ত্রী নিজের ঘোষণায় বলে গিয়ে দিয়েছেন। মেডিকেল কলেজ দিয়েছেন, ইঞ্জিনিয়ারিং কলেজ দিয়েছেন, এখানে ভালো হসপিটালের প্রয়োজন, ক্যান্সার হসপিটালের কথা বলেছেন, ইউনিভার্সিটির প্রয়োজন, ইউনিভার্সিটির কথা বলেছেন। তার বাইরে এখানে অরুণোদয়ের সমস্যা রয়েছে, মুখ্যমন্ত্রী অ্যাডিশনালি প্রায় আরো 10,000 অরুণোদয়ের কথা বলে গেছেন। আমাদের প্রতিনিধি রামধন রয়েছে হাইলাকান্দিতে। রামধন, কি বলবে তুমি? তোমার সঙ্গে কারা রয়েছেন তাদের একটু মতামত জানতে চাইছি, তারপরে আমি চলে যাব কল্লোল বাবুর কাছে। নিশ্চিতভাবে দেখো, আমি হাইলাকান্দিতে দাঁড়িয়ে রয়েছে এবং হাইলাকান্দির লক্ষ্মীশ্বর অঞ্চল বলতে হবে, যে জায়গায় আমার সঙ্গে রয়েছেন অসংখ্য পুরুষ এবং মহিলারা সকলেই। কিন্তু এবার যেহেতু হাইলাকান্দি নির্বাচনী আবহাওয়া দিন দিন ক্রমশ বাড়ছে, অর্থাৎ কখনো দেখা যাচ্ছে এই হাইলাকান্দির যে ভোটের রাজনীতি সেটা পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ হাওয়া বদলাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন পুরুষ এবং মহিলা উভয়, আমি তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আপনার কাছে আসছি, আর মাত্র হাতের গোনা 4 দিন বাকি, আর পরেই ভোট পাচ্ছেন, কি চাইছেন আপনারা আপনাদের পছন্দের প্রার্থী? নমস্কার। আমরা আমাদের প্রার্থী মিলন দাসের সমর্থক এই অঞ্চলে সবাই। আমরা মোটামুটি আমাদের এই অঞ্চলে যত সংখ্যক মহিলা পুরুষ আছে সবাই মিলন দাসেরই সমর্থক। মিলন দাসকে ভোট করবে এবং মিলন দাসের জন্যই প্রচার করছে। রামধন, কেননা আমাদের একটা স্পেসিফিক প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হলো যে ওরা যা পেয়েছেন তো পেয়েছেন এই সরকারের কাছ থেকে, আগামীতে যে সরকারটা হবে সেই সরকারের কাছ থেকে তাদের আশাগুলো কি কি আশা রয়েছে? একেবারে দেখুন, আমাদের প্রশ্ন রয়েছে যে বর্তমান যে সরকার থেকে আপনারা অনেক কিছু পেয়েছেন, যেমনটা আপনারা উল্লেখ করেছেন। আগামী যে সরকার গঠন হবে সেই সরকার থেকে আপনারা কি কি পাইতে মানে পেতে চাইছেন? আমরা দেখুন এখন সরকার থেকে আমরা অনেক কিছু পাইছি, মহিলারা মানে অনেক উপকৃত হয়েছে। আগামী সরকারও আমরা মহিলাদের জন্য অনেক স্কিম, নতুন নতুন স্কিম বের করবে, সেটার জন্য আমরা আশাবাদী। এবং কি কি স্কিম বের করবে সেটা তো আমাদের এখনো জানা নেই। তারপর কি চাইছেন কি আপনারা? আমরা এইটাই চাইবো, বাচ্চাদের পড়াশোনা, রাস্তাঘাট, মহিলাদের উন্নতি। সঙ্গে সঙ্গে আমি এটাও চাইবো যে মধ্যবিত্ত পরিবারের জন্য কিছু করা হোক, সেটাও আমি চাইবো। আপনি কি বলবেন, কি চাইছেন আগামীতে যে সরকার গঠন হতে চলছে আসবে? সাধারণ মানুষের পাশে থাকবে, এটাই চাইবো যে লন্ডন যাতে বিপুল ভোটে জয়ী হোক। 200% তো জিতবে, এটা আমরা আশা রাখছি। সবাই যাতে বিজেপিকে ভোট দেয়। অসমে যদি সরকার গঠন হয়, এই নতুন সরকার থেকে আপনারা কি কি চান? মহিলারা কি কি চান? মহিলাদেরকে অনেক কিছু দিয়েছে, যত বলার কিছু নেই, সবাই জানে, প্রত্যেকটা মহিলাই পেয়েছে। এবার কি চাইছেন নতুন? এবার তো যা যা স্কিম বলে গিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা, যে দাদা মিলন দাসকে জিততে বলে এগুলি স্কিম আগে দিতে হবে। কি এর মধ্যে রয়েছে? তো আসাম ইউনিভার্সিটি হবে, মেডিকেল কলেজ হবে, তারপর ক্যান্সার হসপিটাল হবে, ইউনিভার্সিটি হবে, অর্থাৎ উন্নয়নও দেখতে চাইছেন আপনার কাছে আসছে, আপনি কি বলবেন? কি করবেন? আমি এটাই বলতে চাই যে আসাম সরকারের কাছ থেকে বা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে এটাই বলতে চাচ্ছি যে মহিলাদের জন্য ওরা যেন আর একটু সুবিধা নিয়ে আসুক, আরো ডেভেলপমেন্ট, যেমন রাস্তাঘাট, তারপর মহিলাদের উদ্যমিতা স্কিম, অনেক ধরনের স্কিম আছে,
যেমন আমাদের এসএসজি মহিলারা অনেকদিন আগে 10,000 টাকা পেয়েছিল, নেক্সটে বলেছে যারা যারা বিজনেস করবে তারা 25,000 টাকাও পাবে, নেক্সটে 50,000ও পাবে। ওরা যেন মহিলারা যেন স্বাবলম্বী হয়ে উঠতে পারে, তার জন্য সরকার যেন একটু ব্যবস্থা আরো সুন্দরভাবে নেও, এটাই আমি আশা রাখছি। আর আমরা যে এত বছর পর যে একটা এমএলএ পেতে যাচ্ছি, যে মিলন দাস, ডক্টর মিলন দাসকে যে পেতে যাচ্ছি, এটাই আমরা আশা রাখছি যে উনাকে যেন সবাই হাইলাকান্দি সবাই ভোটাররা যেন উনাকে সমর্থক করে, উনাকে বিপুল ভোটে রামধন তোমার কাছে আবার ফিরে আসবো। আমি চলে যেতে চাইছি, তুমি থাকো আমাদের সঙ্গে লাইনে, আমি চলে যেতে চাইছি কল্লোল বাবুর কাছে। কল্লোল বাবু, আমার একটা প্রশ্ন রয়েছে আপনাকে, অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম আপনাকে, তার জন্য ক্ষমা চাইছি। যেটা হচ্ছে যে এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া একটা বড় অস্ত্র হয়ে উঠেছে মনে হচ্ছে। তো ফেসবুক লাইভ বা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে প্রচার যথেষ্ট চলছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই ক্ষেত্রে ভোটাররা কি প্রভাবিত হবে, নাকি বাস্তবটা একটু আলাদা? কল্লোল বাবু, কল্লোল বাবু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি ফিরে আসছি স্টুডিওতে নবদার কাছে। নবদা, আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়া একটা সোশ্যাল মিডিয়া অনেক সময় তো ব্যবহার হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেক নেগেটিভ ইমপ্যাক্ট আছে। যেমন ফেক নিউজ, মানে কে মানে কি কথা কোন সংগঠনকে সাপোর্ট দিচ্ছে না, এটা মানে অনেক সংগঠনের ব্যানারে, আনকি ডিজিটাল পোর্টালের ব্যানারেও সেটাগুলো প্রচার হচ্ছে, যেটা খারাপ কথা। সেটা প্রথম কথা, ভারত সরকারের একটা এরা নজর দিতে লাগে, নতুন আইন জরুরি। কিন্তু সঙ্গে সঙ্গে এটা তো বোঝা যায় যে ভারতের যে নির্বাচন, এটা একটা কনস্টিটিউশন বেস। আপনি আসামের সব লোক একজন একজন পার্টিকে পছন্দ করে, কিন্তু নিজের সমস্ত পার্টিকে পছন্দ করে, উনি তো জিতবে না। তো কনস্টিটিউশন ওয়াইজ সেটা হলে ভালো হয়। নাহলে কখনো কি হয়, একটা সমস্যাতে অনেক লোক কমেন্ট করেছে, কিন্তু সেই সমস্যা ওনার ভোটাধিকারই নেই। তো সেই নিয়েই কিছু বার্তালাপ করে ফেসবুকে কিছু লাভ নেই। কিন্তু একটা ওয়েব একটা সৃষ্টি করে, বাতাবরণ সৃষ্টি করার জন্য সোশ্যাল মিডিয়া দরকার। আর সোশ্যাল মিডিয়ার জড়িয়ে আপনি সবাইকে ইনফ্যাক্ট অ্যাটাচ করতে পারেন, সেটা ভালো কথা। কিন্তু সোশ্যাল মিডিয়ার নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, আর সোশ্যাল মিডিয়া নিয়েই ইলেকশন হয়, পার্টি জিতবে, সেটা তো আমার মনে হয় না। হ্যাঁ, একই প্রশ্ন আমার রয়েছে বিশ্বদীপ বাবুর কাছে। বিশ্বদীপ বাবু, কি মনে করেন আপনি? আজকের ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের দিকে তাকিয়ে এবং 140 কোটি মানুষের দিকে তাকিয়ে আমি যেটা বলছি, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, এর মধ্যে ডিজিটাইজেশনের যে প্রকল্প উনি অতি দ্রুত গতিতে উনি 140 কোটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এটা একটা সবচেয়ে বড় সাফল্যের ব্যাপার। কারণ এত কোটি কোটি মানুষের মধ্যে আজকে যেমন আসামে যেটা ভোট হচ্ছে, 2.5 কোটি মানুষ ভোটে অংশগ্রহণ করবে, তার মধ্যে 1.5 কোটি মানুষই হচ্ছে মহিলা, 1,25,00,000 মানুষের বেশি হচ্ছে মহিলা। এদের যদি সোশিয়ালি ডিজিটাইজেশনের মাধ্যমে, ডিজিটালাইজেশনের মাধ্যমে যদি প্রতিজন যদি পৌঁছে যায় তাদের বার্তাগুলো, সেটা মনে করি একদিকে এটা পজিটিভ পার্টটাই বেশি আমি দেখছি, যে ডিজিটাইজেশনটা একটা বিশাল গুরুত্বপূর্ণ অংশ। কারণ নির্বাচনের হাতে গোনা কয়টা দিন, এর মধ্যে সবাই সব জায়গায় যাওয়াটা খুব সমস্যা সৃষ্টি হতে পারে। তো ডিজিটালাইজেশনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই বার্তাটা প্রতিটি ঘরে ডোর টু ডোর পৌঁছে যাচ্ছে, এটা একটা বড় গুরুত্বপূর্ণ অংশ গণতন্ত্রের। ধন্যবাদ আপনাকে বিশ্বদীপ বাবু। আমি চলে যাচ্ছি কল্লোল বাবুর কাছে। কল্লোল বাবু, আপনাকে আমার একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা হলো যে এই যে নির্বাচন আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া একটা বড় অস্ত্র হয়ে উঠেছে। আপনাকে আমি দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হলো, সোশ্যাল মিডিয়া একটা বড় অস্ত্র হয়েছে, ফেসবুক লাইভ, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে প্রচার চলছে। আমার প্রশ্নটা হলো যে এতে কি ভোটাররা তথ্য পাচ্ছে, না
ভোটারদের প্রভাবও ফেলছে এটা? নমস্কার দাদা। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আগে যখন আমাদের সোশ্যাল মিডিয়ার প্রভাব ছিল না, সেই সময় পূর্বে যারা রাজত্ব করেছিল ওনারা অনেক সত্যটা গোপন করে রেখেছিল। কিন্তু আজকের দিনে যারা মানে ইয়ং জেনারেশন, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত, সেই সোশ্যাল মিডিয়াতে আজকের দিনে আপনি যদি গুগলে ম্যাক্সিমাম জিনিস সার্চ করেন, যেটা সত্য, অধিকাংশ ক্ষেত্রে সত্যটা উদ্ঘাটন হতে চলেছে। তাই আজকের দিনে কোন সরকার কি কাজ করেছে, কার সঙ্গে কার কি পার্থক্য, সেই কথাগুলো কেউ লুকিয়ে রাখতে পারছে না। তাই যেহেতু প্রকৃত সত্যটা জনসাধারণের মাধ্যমে উঠে এসছে, তাই আমি ভাবি যে এটা আমাদের ভোটের ক্ষেত্রেও যথেষ্ট প্রভাব পড়বে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে আপনাকে। আপনাদের দলে দেখা গেছে প্রার্থী কেন্দ্রিক অনেক মানে অসন্তুষ্টি রয়েছে। কেউ কেউ দল ছেড়ে দিয়েছেন টিকিট না পেয়ে, কেউ অন্য দল থেকে এসে যোগ দিয়ে টিকিট পেয়েছেন, এরকম অনেক ধরনের অসন্তুষ্টি হয়েছে। এইগুলো কি এবারে নির্বাচনে ভোটারদের মনে কোনো প্রভাব ফেলতে পারে বলে মনে করেন, নাকি ধরুন আপনাদের বিজেপির যে ইস্যুগুলো নিয়ে বিজেপি ময়দানে নেমেছে, সেই ইস্যুগুলোই মানুষকে, ভোটারদেরকে ধরে রাখবে? দেখুন দাদা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ তাকেই বিশ্বাস করবে যার কথা আর কাজের মধ্যে পার্থক্য কম থাকবে। আমাদের ভারতীয় জনতা পার্টির দর্শনে যারা বিশ্বাসী, আমাদের অন্তর্দয়া যা ছিল, অন্তর্দয়া অর্থ হচ্ছে আমাদের সমাজের শেষের পর্যায়ে যারা আছে উনাদেরকে আমরা কিভাবে সমাজে এগিয়ে আনতে পারি। একটা সময় আমরা দেখতে পেয়েছিলাম বা জানতে পেরেছিলাম যে এক এক সময় খাদ্যাভাবেও ভারতবর্ষে অনেক লোক মারা গেছে। কিন্তু ভারতবর্ষে সবচেয়ে কঠিন সময় যখন ছিল কোভিড কাল, সেই সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তার সঙ্গে আমাদের আসামের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকারের প্রচেষ্টায় প্রত্যেকজন গরিব মানুষকে যে অন্নদান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে এত সুন্দর কাজ হয়েছে যে খুব কম ব্যক্তি খাদ্যভাবে রয়েছে। আমাদের সেই দীনদয়াল উপাধ্যায় যেই কথাগুলো ছিল, সেই কথাগুলো আজকের দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অক্ষরে অক্ষরে মানে করার জন্য চেষ্টা করছেন। আমরা দেখতে পেয়েছি যে মহিলাদের সবলীকরণ করার জন্য আর্থিকভাবে অরুণোদয় তথা বিভিন্ন ধরনের স্কিম উনি করেছেন। সেই জন্য আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের আসামের প্রায় প্রত্যেকজন মহিলার মুখে হাসি উঠেছে। ওনাদের পারিবারিক ক্ষেত্রে আর্থিক দিকে স্বাবলম্বী হওয়াতে ওনাদের পরিবারে অনেক ক্ষেত্রে ওনারাও আর্থিকভাবে সহযোগিতা করতে পেরেছেন। তাই আমি ভাবে যে আমাদের দলের যেটা দর্শন, তার সঙ্গে বর্তমানে যে কর্ম, এই দুটা মিলেছে। তাই আমাদের প্রার্থী কে সেটা বড় কথা না, কিন্তু আমাদের জালুকবাড়ি সমষ্টিতে আমরা সবাই জানি, আমাদের জালুকবাড়ি সমষ্টি বিশেষ করে আমাদের পাণ্ডু অঞ্চলের প্রত্যেকজন ব্যক্তির অন্তরে একটাই নাম লেখা আছে, সেটা হচ্ছে মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়। তাই আমি ভাবি যে প্রত্যেকজন দল করে প্রত্যেকজনের একটা আশা থাকে দলীয় টিকিট পাওয়ার জন্য, কিন্তু অনেক প্রার্থী হওয়ার পরেও যখন অনেক প্রার্থী আবেদন করে, কিন্তু প্রার্থিত্ব তো যে কোনো একজনকে দেওয়া যেতে পারবে। তাই আমার মনে হয় না কোনো অসন্তুষ্টি থাকবে। বিজেপি একটা মহাসাগরের মতো দল, বিভিন্ন নদী, শাখা নদী সব এসে খুব সুন্দরভাবে একসঙ্গে আমরা মিলিত হয়ে
একটা বৃহত্তর পরিবার হিসেবে আমরা কাজ করছি। তাই কিছুদিন অসন্তুষ্টি কারো মনেও থাকলেও আমরা প্রত্যেকজন ভারতীয় জনতা পার্টি যখন আমরা করি নেশন ফার্স্ট, দল সেকেন্ড, পার্সন লাস্ট, তাই প্রত্যেকে আমরা দেশের স্বার্থে সবাই একসঙ্গে মিলে আমাদের দলকে আবার পুনরায় জয়ী করার জন্য সবাই একসঙ্গে আমরা কাজ করব, সেটি আমাদের লক্ষ্য। আমার শেষ প্রশ্ন আপনাকে, যে এই যে প্রচার যে চলছে, প্রচারে আমরা দেখছি প্রচুর সমালোচনা হচ্ছে, বিরোধীরা প্রচুর সমালোচনা করছে, আপনারা দাবি করছেন আপনারা প্রচুর ইস্যু উন্নয়ন করেছেন, কিন্তু বিরোধীদের কাছে সেটা একটা সমালোচনার অস্ত্র হয়ে গেছে। আপনার কি মনে হয় এই সমালোচনা বা বিরোধীদের যে এই সমালোচনা, ওটার কোনো বিকল্প রোডম্যাপ আছে বিরোধীদের কাছে, না শুধু সমালোচনার জন্য ভোটারদেরকে কাছে টানার জন্যই সমালোচনা করছে বিরোধীরা? দেখুন, বিরোধীদের কাছে আজকের দিনের কোনো উন্নয়ন নেই। আমরা চোখে বা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি সেটাই আমরা সবাই বিশ্বাস করব। আগে আমাদের আসামের অবস্থা কি ছিল 10 বছর আগে, আজকে গুয়াহাটির কথাই বলুন, আসামের বিভিন্ন অঞ্চলের কথাই বলুন, রাস্তা ঘাট, নালা, নর্দমা, পানীয় জল, লাইট এত সুন্দর রয়েছে, ফ্লাইওভার, যাতায়াত ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সর্বাঙ্গীন উন্নতি হয়েছে। তাই আমি মনে করি যে বিরোধীর কাছে কোনো ইস্যু না থাকায় ওনারা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে আর বিভিন্ন ধরনের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আজকের দিনে সবাই বুঝতে পায় কেউ অশিক্ষিত নয়, তাই সবাই অলরেডি মনস্থির করেছে সবাই ভারতীয় জনতা পার্টিকে অবশ্যই ভোট দিয়ে বিজয়ী করবেন। ধন্যবাদ কল্লোলবাবু আপনাকে আমাদেরকে অনুষ্ঠানে আসার জন্য। আমি এবার চলে যাব সরাসরি হাইলাকান্দিতে। রামধন রয়েছে ওখানে, বেশ কয়েকজন মহিলা ভোটাররা রয়েছেন, তাদের মনের কথা জানতে। রামধন, তোমার সঙ্গে যে মহিলা ভোটাররা রয়েছেন তাদের কাছে একটা প্রশ্ন করতে চাইছি যে কি মানে মনের মধ্যে কি ধারণা বা কি থট প্রসেস নিয়ে তারা আগামী 9 এপ্রিল ভোট দিতে যাবেন? একেবারেই আমি তাদের কাছ থেকে এই কথাটাই আমি জিজ্ঞেস করছি, আগামী 9 এপ্রিল ভোট দিতে যাচ্ছেন আপনারা, কি ভাবনা নিয়ে যাবেন, কি আশা থাকবে? নতুন সরকারের কাছে একটি আশা থাকবে যে আগামীতে উনি যেগুলো মানে স্কিম এনেছেন তাদের আমরা কৃতজ্ঞ জ্ঞাপন করব। আর তার সাথে আমি সরকারের কাছে একটা মানে আবদার করতে চাই, আবদারও বলতে পারেন হাইলাকান্দিবাসীর জন্য, যে আমাদের স্বাস্থ্য সেবা অনেক খারাপ হাইলাকান্দি। একটা ডাক্তার দেখাতে হলো শিলচরে গিয়ে আমাদের পরিশ্রম করে অনেক দূর মানে যেতে হয়। তা আমি হিমন্ত স্যারের কাছে একটি আবদার করছি যে আমাদের হাইলাকান্দির স্বাস্থ্য পরিষেবা একটু উন্নতি করার জন্য, আর তো কিছু নেই। এটাই সব থেকে বড় চাওনা বা বলতে পারি। আর যদি উনি দেন তাহলে আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা হতো। আর আমি এটাও বলবো সবাইকে, আপনারা আগে ভোট দান করবেন, তারপরে ঘরে এসে চা টা জলপান সব করবেন, আর কিছু বলার নেই। এটা আপনি আহ্বান করছেন? হ্যাঁ হ্যাঁ, সবার কাছে। আমি অন্যান্যরাও রয়েছেন, আপনার কাছে আসছি এবার। ভোট দিতে চাইবেন, যাবেন 9 তারিখে, কি কি ইচ্ছে নিয়ে যাবেন, কি কি আশা বা কি কি ভাবনা থাকবে? আছে যে আমরা ভোট দিয়ে জয় করার ইচ্ছা আছে, বা পরবর্তী আমাদের ছেলে মেয়েদের জনসাধারণের ভালো হওয়ার চিন্তাধারা নিয়েই যাচ্ছি। মিলন দাসকে। আর কি কি মানে ইচ্ছা আছে? ইচ্ছা তো অনেকগুলোই আছে, তবে এখন এইটুকুই ইচ্ছা নিয়ে আসছে আর কি। রামধন, আমরা আবার তোমার কাছে ফিরে আসব। আমাদের সঙ্গে রয়েছে অনির্বাণ সেন। তো আমি একটা বিরতি নিতে হবে, কমার্শিয়াল ব্রেক নিতে হবে, তারপর ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছে বিজনিতে সমাজকর্মী অনির্বাণ সেন কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে। আমি অনির্বাণের কাছে জানতে চাইব, অনির্বাণ, এই যে সোশ্যাল মিডিয়াতে যে প্রচারের যে এই যে তীব্রতা আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া অনেক কিছু রোজই মানে হাজার হাজার জিনিস আসছে সোশ্যাল মিডিয়াতে, সেটা কি ভোটারদের উপরে প্রভাব ফেলবে কিছু? নমস্কার। প্রথমতেই আপনাদের সবকে আমি ধন্যবাদ জানাই, কোল্ড ড্রিঙ্কস জানাই।
সোশ্যাল মিডিয়ার যথেষ্ট প্রভাব তো রয়েছে, যেটা 2021 সালের থেকে এইবার কিন্তু যথেষ্টটাই গুরুত্ব বেশি। তোর সঙ্গে আমরা নজর রাখতে হবে যাতে কোনো ধরনের এআই টুলস দিয়ে যেইগুলো কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো না হয়। তার জ্বলন্ত উদাহরণ আজকে আমরা গুয়াহাটির যে কুমকি তার দেখতে পেলাম যে এআই ভিডিও দিয়ে একটা অপপ্রচার চলছে বলে ইতিমধ্যে সে একটা স্টেটমেন্টও দিল। তো অতএব আপনাদের আজকের যে শোটা যে কি চাইছে জনতা আর কি বলছে নেতা, তো তদ্রুপ ভাবে আমি যেহেতু বিটিএডি থেকে বিলংস করি আর এখান থেকে যথেষ্ট সরব, আর বিজনি একটা এমন মানে সমষ্টি যেখানটায় নাকি বিজেপির বিধায়ক ছিল, এবার বিজনিতে দেখা গেছে যে বিপিএফ এবং বিজেপি অ্যালায়েন্স ভাবে কাজ করছে। হাগ্রাবাম মহিলারই যথেষ্ট ভাবে কষ্ট করছে যে বিটিআইডি তে বিশেষ করে এনডিএ হিসাবে 15টার মধ্যে 15টাই কিন্তু আসন পায়, কিন্তু দেখা যাচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কিন্তু এখনো বিটিআইডির দিকে চোখ দেয়নি, কোন রোড শোতে আমরা দেখতে পারিনি। তার অগাধ বিশ্বাস আছে হাগ্রাবাম মহিলারীর উপর, সে ছেড়ে দিয়েছে এবং হাগ্রাবাম মহিলারীও তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে যাতে 15টার মধ্যে 15টা এনডিএ পায়। কিন্তু আমরা তার সঙ্গে বলবো বিশেষ করে বিজনি 20 নম্বর যে সমষ্টি, এইখানটায় কিন্তু জনতা চাইছিল একটা, কিন্তু হয়েছে কিন্তু আরেকটা। এর অর্থই হচ্ছে লোকাল ফর ভোকাল, অর্থাৎ এখানে যে এনডিএ এর প্রার্থী, সে প্রার্থী কিন্তু এখান থেকে আমদানি করে নিয়ে আসা হয়েছে অন্য জায়গা থেকে, যে নাকি গত এনসিএল ইলেকশনেও হেরেছিল। তো অতএব এখানটায় স্ট্যান্ডিং একজন বিধায়ক থাকার পর বা এখানে স্থানীয় অন্যান্য বিজেপি নেতা থাকার পরেও কিন্তু তাদের উপর বিশ্বাস রাখতে পারেনি বিজেপি। এটাই কিন্তু ক্ষোভের অন্যতম একটা বহিঃপ্রকাশ যে এখন অব্দি পূর্বের যে বিধায়ক ছিলেন অজয় কুমার রায় বা যারা প্রার্থিত্ব প্রয়াসী ছিল অরূপ নাথ, তারা কিন্তু অরূপ দের হয়ে বর্তমান যে এনডিএর প্রার্থী তারা প্রচারে কোথাও দেখা যাচ্ছে না। আরেকটা কথা দিক বলতেই হবে যে অরূপ কুমার দেও কিন্তু বারংবার বলছে যে আমি বর্তমান 90% বিপিএফ 10% বিজেপি, অর্থাৎ তার বিজেপির উপরে যেন কোনো টিকিটটা নিয়েছে বিজেপি, কিন্তু ভোটে বিজেপির মানুষের উপরে কর্মকর্তাদের উপরে তার যেন ভরসা নেই। এটাই আমার বলবার। ধন্যবাদ অনির্বাণ। আমরা চলে যাব আবার হাইলাকান্দিতে রামধনের কাছে। রামধন, তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের কাছ থেকে তাদের মতামতটা আমরা একটু জানতে চাইবো, তারা কি চাইছেন, কি আশা নিয়ে তারা এবার ভোট দিতে যাচ্ছেন। দেখো মানুষ তো আমার সঙ্গে রয়েছে জেন জেড, অর্থাৎ তারা তাদেরও কি মন্তব্য রয়েছে সেটাও আমি জানি। আর কি বলবে এবার, কি উদ্দেশ্য বা কি আশা নিয়ে ভোট দান করবে আগামী 9 তারিখ? নমস্কার, প্রথমে আপনাদেরকে নমস্কার জানাই। আমি যদি ভোট দিতে চাই, আমার উদ্দেশ্য থাকবে আমাদের, যেহেতু আমরা হাইলাকান্দিবাসী, তা হাইলাকান্দির কি সমস্যা আছে, কি দুর্বলতা আছে, সেগুলোর মধ্যে চোখ দিয়ে আমি কিন্তু ভোট দিতে যাবো। প্রথমে আমি দেখতে গেলে যেটা মেডিকেল কলেজ বা বিষয়টা নিয়ে বলেছিলেন হিমন্ত স্যার, উনি কয়েকদিন আগে, কালকে গতকাল করতেছেন, তো এইভাবে উনার এই কথাটা আমি এখনই আমি পাক্কা মনে করে নিলাম, কারণ উনি যখন প্রথম হাইলাকান্দিতে এসেছেন এর আগে প্রায় 1 মাস আগের থেকে হাইলাকান্দির যে হসপিটালটা ছিল না, একটা হাত কাটুক বা পা ছোট্ট ইনজুর্ড হোক, এগুলোর কিছু একটা ওষুধ হোক, কিছু ট্রিটমেন্ট হোক, কোনো ব্যবস্থা ছিল না। যেদিন হিমন্ত স্যার আসবেন প্ল্যান করেছেন, ওই দিন থেকে কি জানি হলো হসপিটাল চেঞ্জ হয়ে এমন তরই আজকে আমরা মানবো, আর সেটা আমরা দৃঢ় নিয়ে নিলাম যে হিমন্ত স্যার করবেন। হাইলাকান্দিতে 3 জায়গায়, আলগাপুর, হাইলাকান্দি, মধ্য হাইলাকান্দি আর কাটিচড়া দিকে এমন 3টে জিনিস বানাচ্ছে যেটা নাকি আমাদের পড়াশোনার ক্ষেত্রেও, শিক্ষার ক্ষেত্রে যেটুকু হওয়া, ইউনিভার্সিটি একটা বানাবে, তারপর বড় একটা মেডিকেল কলেজ বানাবে, ক্যান্সার হসপিটাল করে বলেছিলেন দিবেন, আর হলো আমাদের ইউনিভার্সিটি একটা দেবে, যেটা নাকি আমাদের আসাম শিলচরের মধ্যে আছে ইউনিভার্সিটি, সেটা ইউনিভার্সিটি, সেই রকম ইউনিভার্সিটি আমাদের হাইলাকান্দিকে গিফট করবে। এমন মেডিকেল কলেজ, যেমন মেডিকেল কলেজ আমাদের করিমগঞ্জের এরিয়ার মধ্যে যেটা মেডিকেল কলেজ বনছে, সেইভাবে আমাদের হাইলাকান্দিতেও একটা মেডিকেল কলেজ বানাবে। তো এইভাবেই আমরা ভোট দেওয়ার ইয়েটা নেব, দৃঢ়তা নেব যে আমরা ভোট দেব, স্যারকে দেব, বিজেপিকে দেব, আর জয়যুক্ত করে এমন বিপুল করে ভোট যাবো
যেটা হাইলাকান্দিবাসী প্রথমবার একটা রেকর্ড। আপনি কি বলবেন? হিম্মত মামা যা বলেন তা করেন, আর কিছু বলার নেই। আমরা অনেক পরিশ্রম করছি, কিন্তু আমাদের এখান থেকে একদম একটা কথাই বলবো, ওই আশাটা নিয়েই যাবেন। আমি তো দিনে রাতে কাজ করছি, আরো করছি, আপনার কাছে আসছে, আপনি কি আশা নিয়ে? আমার সবচেয়ে বড় আনন্দ, কংগ্রেস পিরিয়ডে আজকে অত বছর ভারত স্বাধীন হওয়ার পরে হাইলাকান্দির থেকে আর দিল্লি কোনো ট্রেন ছিল না, কলকাতা কোনো ট্রেন ছিল না, আমরা বট গ্যাস লাইন পেয়েছি। এর থেকে আমাদের আনন্দের আর কিছু নেই। হাইলাকান্দি থেকে আমরা দিল্লি যেতে পারি, কলকাতা যেতে পারি, গুয়াহাটি যেতে পারি। এই যে বট গ্যাস, কংগ্রেস পিরিয়ডে কত বছর স্বাধীন করলো, কিন্তু ওরা পাঁচটাতে এগুলা করছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত মহোদয়ের কই যে এতটুকু করছে, আমরা আনন্দে গর্বিত। আপনাকে আমরা মিলন দাসকে বিপুল ভোটে ভোট দিয়ে বিপুল ভোটে জিতাবো, আপনার হাত ভারী করবো, যাতে আগামী দিন আরো উন্নত করতে পারেন। এই যে গ্রামে গঞ্জে বস্তিতে অত ঘর দুয়ার দিয়েছেন, শহরও দিয়েছেন, রামধন, আমরা রামধন, আনন্দ উপভোগ করি। রামধন, তোমার পেছনে একজন নীল রঙের শার্ট পরা ভদ্রলোক আছেন, বয়স্ক, ওনাকে জিজ্ঞেস করো তো উনি কি আশা নিয়ে ভোট দিতে যাচ্ছেন আগামী 9 এপ্রিল। একেবারেই আমি ওনার কাছে যাচ্ছি, আপনার কাছে আসছি। আগামী 9 তারিখে ভোট গ্রহণ করছি। এই 9 তারিখে আপনি ভোট দিতে যাবেন, কি আশা থাকবে, আপনি কি চিন্তাধারা নিয়ে দিন? না, ভোট দেওয়ার চিন্তাধারাটা এটাই যে আমরা পৃথিবীর গভর্নমেন্ট হওয়ার পর থেকে আমরা অনেক সুবিধা পাইছি, অনেক ছেলেরা মেয়েরা অনেক সুবিধা পাইতেছে। ভবিষ্যতে গত যে হিমন্ত বিশ্ব শর্মা যে আরো কতগুলি কথা বোঝা গেছে যে ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, এগুলো হলে আমাদের এখানে যেটা আরো উন্নত হবে এবং আরো যাতে ভবিষ্যতে আরো নানান প্রকল্প আছে বা এই উন্নতি লেগে ধন্যবাদ রামধন, আমাদের সময় ফুরিয়ে এসছে। আমরা এই অনুষ্ঠানটা এইখানেই শেষ করতে চাইছি। অনির্বাণ ধন্যবাদ তোমাকে, নবদা ধন্যবাদ, বাকি যারা ছিল সবাইকে ধন্যবাদ। তবে অনুষ্ঠান শেষ করার আগে আমি সবাইকে একটা অনুরোধ করব যে আগামী 9 এপ্রিল অবশ্যই আপনারা ভোট দিতে যাবেন এবং আপনাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা সাব্যস্ত করবেন। ধন্যবাদ।